বলো তো কি? এখান থেকে চলে যেতে চাচ্ছে। থুর, না, ও চাচ্ছে আমাতে মিশে যেতে, আমি স্পষ্ট শুনতে পাচ্ছি। জেরিন, আমাকে ছেড়ে দাও না প্লিজ। একটা চুমু দাও আমার গোলাপি ঠোঁটে, তাহলে ছাড়বো। কখনোই পারবো না আমি, প্লিজ জোর করো না। হবে না তাহলে। প্লিজ জেরিন। জেরিন আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরে আমার দু চোখ বুজে থাকা চেহারাটা দেখছে। তারপর আমার কলার টেনে ধরে ওর পাপড়ির মতো ঠোঁটগুলো আমার ঠোঁটে চেপে ধরলো। ঠোঁটে স্বাদ পেতে সেখানে টর্নেডো চালাচ্ছে। আমি নিজেকে সরিয়ে রাখার প্রাণপণ চেষ্টা করছি, কিন্তু আমার ভেতরের পুরুষটাও ক্রমান্বয়ে ক্ষিপ্ত হয়ে গেছে। অবশেষে বাদ ভাঙলো আমার। চোখ খুলে জেরিনের কামার্ত চোখে আটকে গেলাম। ওর চুমুর পাল্টা জবাব দিতে লাগলাম। জেরিন আমার হাত একটা ধরে ওর কোমরে রাখলো। তখন আমি আমার ভিতরে ছিলাম না, হয়তো হারিয়ে গেছি জেরিনের মাঝে। ওর শরীরটাকে ছুঁয়ে অনুভব করার ব্যাকুলতা নিজের হাতকে সামলাতে পারেনি। জেরিনের ইচ্ছে মতো শরীরের প্রতিটা লোমকূপে ছুঁয়ে দিলাম। কিছুটা সময় ওর সাথে মিশে গেলাম পাগলের মতো। এমন সময় দরজার বাইরে ফাতেমা এসে গেছে। ওর দরজা নাড়িয়ে জেরিনকে ডাকলো। তখন শেষ হলো আমাদের মধুক্ষণ। জেরিন দ্রুত গতিতে তোয়ালে পেঁচিয়ে ওয়াশরুমে গেল জামা পরতে। আমি স্বাভাবিক হয়ে দরজা খুলে দিলাম। ফাতেমা আমাকে দেখে সোজা কোলে উঠলো। ওকে আদর করে কোলে তুলে নিলাম। কিছু সময় পর জেরিন একটা জামা পরে বাইরে এলো। আমি তখন ওর দিকে তাকানোর সাহস পাচ্ছি না। ভীষণ লজ্জার ঘৃণা হচ্ছে নিজের ওপর। কি করলাম আমি এসব? একটা মেয়েকে একা পেয়ে ওর শরীরের সাথে মিশতে শুরু করেছিলাম। কিন্তু আমি তো ইচ্ছে করে করিনি, আমাকে বাধ্য করা হয়েছে। কিন্তু আমি জেরিনের সামনে আর কি করে আসবো? ও যদি এখন আমাকে দোষারোপ করে, নিজের ওপর থেকে কি তবে সংযতা চলে গেল আমার? দ্রুত বের হয়ে গেলাম। বোনের আর আন্টির থেকে বিদায় নেই। তখন ভেতরে আগুন জ্বলছে। রাত অব্দি কথা হয়নি জেরিনের সাথে। রাত জেগে থাকতে ইচ্ছে না করলেও সেদিন আমার ঘুম আসছিল না। চোখ বন্ধ করলেও না করলেও শুধু জেরিনের সাথে ঘটনা সবকিছু ভাসছে। কিছুতেই ভুলতে পারছি না। পাগলের মতো ছটফট করছে মনটা। কি করলাম আমি? তখন জেরিনের ফোন এলো। হ্যালো জাইন। কি করছো? কিছু না, বসে আছি। জেরিন, আমি কিছু বলতে চাই। হ্যাঁ বলো। আজকের ঘটনার জন্য আমি প্রস্তুত ছিলাম না। সবকিছুর জন্য মাপ চাচ্ছি। আমার নিজের ওপর কন্ট্রোল থাকা উচিত ছিল, যা আমি পারিনি। যা কিছু হয়ে গেছে ভুলবশত, সবকিছুর জন্য ক্ষমা চাচ্ছি। শরীরকে কন্ট্রোল করে মন, কিন্তু সেটা সাময়িকভাবে। এখানে তোমার দোষটা কোথায় সেটাই তো বুঝতে পারছি না আমি। আজ যা হয়েছে সেটা আমি তোমাকে বাধ্য করেছি করতে, কারণ আমি তোমাকে ভালোবাসি যাই। নিজেকে দোষী ভেবো না কখনো। আমি নিজেই নিজেকে তোমার হাতে তুলে দিয়েছি। হয়তো বিয়ের আগে এটা ঠিক নয়, তবুও আমার মনের ও শরীরের খোরাকটা তুমি, তাই তোমার কাছেই নিজেকে সঁপে দিয়েছি। আমার সম্পূর্ণ শরীরটা তুমি দেখেছো, কিন্তু আমার মনটা কি দেখোনি? নাকি মনের ভেতর যে আগুন জ্বলছে তোমাকে আপন করে পাবার, সেটা চোখে পড়েনি? বুঝতে পারো না কতটা ভালোবাসি আমি তোমাকে? কিসের ভয়ে নিজেকে দূরে সরিয়ে নিচ্ছ তুমি? কেন আমার মনে অবহেলার কাঁটা বিছিয়ে দিচ্ছ? বিশ্বাস করো জাইন, আমি তোমাকে মন থেকে ভালোবাসি। আর আজকে তোমার হাতে নিজেকে তুলে দিয়ে আমি কোনো ভুল করিনি, কারণ যাকে ভালোবাসি তার কাছেই সঁপেছি আমার সবকিছু। জেরিন, তোমার বাবা মা কখনো আমাদের সম্পর্ক মানবে না। তার চেয়ে বরং আমরা দুজনে নিজেদের সময় দিয়ে সেই পর্যায়ে নিয়ে যাই যেখানে গেলে কেউ আলাদা করার কথা ভাববে না। আমাকে নিজের পায়ে দাঁড়াতে দাও। আমিও সেটাই চাই। তবে আমি তোমার হয়ে থাকবো, তুমিও আমার হয়ে থাকবে, ব্যাস। আচ্ছা, মানলাম তোমার কথা। এবার খুশি? একটু প্রপোজ করতে হবে যে এখন। যেদিন তোমার যোগ্য বলে বিবেচিত হব সেদিনই প্রপোজ করব, এর আগে নয়। না, এই ছেলেটাকে কিছুতেই বাগে আনা সম্ভব না। দাঁড়াও, দেখো আমি কি করতে পারি তা হারে হারে টের পাবে। জাইন আমার কথায় এতটা খুশি হয়েছে যা বলে বোঝানো যাবে না। এতদিনের অনাকাঙ্ক্ষিত স্বপ্ন পূরণ হতে চলেছে, কিন্তু জাইনকে কাছে পাওয়াটা খুব দরকার। চোখের আড়াল হতে দেওয়া যাবে না। শকুনির অভাব নেই আশেপাশে, তাই নিজের প্রিয় জিনিসটাকে নিজের কাছে রাখতে হবে। পরদিন সকালে জেরিন ফাতেমাকে নিয়ে ওর বাবার কাছে গিয়ে বলল, বাপি, আগামী সপ্তাহে আমার ফাইনাল পরীক্ষা। তো পড়াশোনা কেমন হচ্ছে মামনি? ভালোই, কিন্তু কিন্তু কি? বাপি, তো করো, তোমার বন্ধু বান্ধবী যারা আছে ওদেরকে বলো আসতে। বাপি, সবাইকে কি আসতে বলা যায়? তাহলে সবাই তো ভালো করবে, কেন বোঝো না? তাহলে কি করবা?
জায়েনকে বলবো শুধু ওর কাছে যে নোটস আছে সেটা বেস্ট। ও হ্যাঁ ঠিক তো, তাইলে জাইনকে আসতে বলো, এতে সমস্যা কি? উফ পাপি, তুমি দিন দিন বোকা হয়ে যাচ্ছ কেন? আবার কি হলো মামনি? জায়েন দিনে কলেজ শেষে টিউশনি করায়, তাহলে ও রাতে এসে আবার কি ওর ঘরে যাবে? ওর কষ্ট হবে না বলো? তাও ঠিক, তাহলে কি করা যায় মামনি বলো তো? আমাদের চিলে কোঠার ঘরটা তো ফাঁকাই আছে, ওকে ওখানেই থাকতে দিলে কি সমস্যা হবে তোমাদের? ও আচ্ছা, এই ব্যাপার তাহলে। এখানে আবার ব্যাপারের কি হলো? তুমি চাচ্ছ জাইন এখানেই থাকুক, তাই তো? সেটা বললেই হয়। এখানে থাকলেও নির্দিষ্ট থাকার জায়গাও হবে, তোমার স্টাডিরও ভালো হবে, আর বোনকেও দেখতে পারবে, এটাই তো নাকি? বাপি, তুমি রাগ করো না প্লিজ। না মামনি, রাগ করবো কেন? সবারই একটা থাকার জন্য ঘর প্রয়োজন। পড়াশোনার পরিবেশ না থাকলে পড়াশোনা ভালো হয় না। আর ও তো অনেক মেধাবী ছাত্রদের একজন, তুমি ওকে বলো এখানে চলে আসতে। কিন্তু আম্মু কি বলবে? তুমি আম্মুকে বলে দাও। তোমার আম্মুও কিছু বলবে না। তোমার আম্মুই কাল বলেছিল জাইনের জন্য একটা রুম দেখতে থাকার জন্য। নিজেদের রুম থাকতে ওকে বাইরে রাখার কি দরকার? আমার লক্ষ্মী বাপি। তুমি কাউকে বলে দাও ওই রুমটা পরিষ্কার করে রাখবে। আচ্ছা ঠিক আছে বাপি। জেরিন তার প্রাণ মতো রুমও ঠিক করে দিল, কিন্তু প্রিয় মানুষের জন্য রুমটা অন্য কেউ পরিষ্কার করবে এটা তার মনপুত হলো না। তাই নিজেই গিয়ে রুমটা সুন্দর করে পরিষ্কার করে রাখলো। তারপর কল করলো আমাকে। হ্যালো মিস্টার, কোথায় আপনি? এই তো টিউশনি করাতে যাব। আচ্ছা ঠিক আছে যাও, আর শোনো, টিউশনি শেষ করে আমাকে কল দিও, কথা আছে। আচ্ছা ঠিক আছে। আমি বের হয়ে গেলাম টিউশনি করাতে। এদিকে জেরিন গাড়িতে ফাতেমাকে নিয়ে বের হলো। তারপর সন্ধ্যায় বাসায় ফিরে এলো। কোথায় গেল সেটা পরে জানতে পারবে। আমি টিউশনি করিয়ে কল দিলাম জেরিনকে, ও ধরলো না। তাই চলে গেলাম আমার বস্তির ঘরে। গিয়ে দেখি আমার তাঁবুটা উল্টোপাল্টা হয়ে আছে। বুকটা কেঁপে উঠলো। সে আশ্রয়টুকু কি শেষ হয়ে গেল? কাছে গিয়ে দেখি ভিতরে কিছুই নেই, শুধু ছেঁড়া একটা পাটি পড়ে আছে। কি করে হলো এসব? কে করলো এমন কিছুতেই বুঝতে পারছি না। আশেপাশে সবাইকে জিজ্ঞেস করলাম, কেউ কিছু বললো না, শুধু বললো তারা কেউ দেখেনি। চোখটা ঝাপসা হয়ে গেছে। জেরিনকে কল দিলাম। হ্যালো জেরিন। হ্যাঁ বলেন স্যার। আমার সবকিছু শেষ। কি হয়েছে? আমার শেষ আশ্রয়টুকু কে জানি নষ্ট করে দিয়েছে আজ। টিউশনি থেকে ফিরে এসে দেখি সব উল্টোপাল্টা হয়ে আছে। আমার একটা দামি জিনিস ছিল সেটাও নেই। সব নষ্ট হয়ে গেলেও এত কষ্ট পেতাম না, কিন্তু ওটা আমার কাছে অমূল্য সম্পদ ছিল। কি এমন জিনিস ওটা? আমার মায়ের শেষ স্মৃতি একটা ছবি, তাতে বাবা মা আর আমি ছিলাম। তখন আমার বোনের জন্ম হয়নি। জানো, সেদিন বাবা বেশ কিছু টাকা জমিয়ে আমাদেরকে নিয়ে ছবিটা তুলেছিল। যেদিন মা মারা যায় সেদিন ছবিটা বুকে জুড়ে কেঁদে রাত পার করেছিলাম। যখন মাকে খুব মনে পড়ে তখন ছবিটা দেখতাম। আজ হয়তো আর মাকে দেখতে পাবো না জেরিন। আজ খুব কষ্ট হচ্ছে আমার। জাইন তুমি কেঁদো না, সব ঠিক হয়ে যাবে। আমি আসছি তোমাকে নিতে, একটু ওয়েট করো। না, এত রাতে আসতে হবে না। আমি কাল আসবো ফাতেমাকে দেখতে। রাতে থাকবে কোথায় শুনি? রাস্তায় থাকার অভ্যাস আছে, সমস্যা হবে না। বেশি বুঝতে হবে না, ওয়েট করো, আমি আসছি এক্ষুনি। জেরিন লাইনটা কেটে দিল। বস্তির মুখের রাস্তায় বসে আছি। বুকটা ভীষণ ভারী মনে হচ্ছে। মায়ের শেষ স্মৃতিটুকু আগলে রাখতে পারলাম না। কখন চোখে ভেসে পানি পড়েছে বুঝিনি। মায়ের আদর খুব অল্প সময়ের জন্য পেলাম, তার বাকি ছবিটাও আজ হারালাম। জেন একটু পর গাড়ি নিয়ে এলো। গাড়ি থেকে নেমে আমার কাছে এসে বসলো। জাইন ওঠো, এতটা মন খারাপ করে থাকলে আমার যে কান্না পাবে এটা বোঝো না কেন? মাকে খুব মনে পড়ছে জেরিন। আচ্ছা মন খারাপ করো না। শোনো, বাপিকে বলে তোমার থাকার জায়গা ঠিক করেছি। আমি তোমাকে আর এখানে থাকতে দেব না। কোথায় যাব আমি? আমার বাসায় থাকবে, তোমার জন্য রুম ঠিক করে রেখেছি। বাপি তোমাকে নিতে বলেছে, একটু কান্না করবা না। আর হ্যাঁ, তোমার জন্য একটা সারপ্রাইজও আছে। কিসের সারপ্রাইজ? গেলেই দেখতে পাবে। জেন আমাকে বগল পাজা করে গাড়িতে উঠিয়ে চললো বাসার দিকে। আমি ওদের বাসায় গিয়ে আঙ্কেল আন্টির সাথে কথা বললাম। আঙ্কেল বলল, বাবা জাইন, আজ থেকে তুমি আমাদের চিলে কোঠার ঘরে থাকবে। তোমার বোনকেও দেখতে পারবে সবসময়, আর আমার মেয়ের সাথে পড়বে।
দুজনে গ্রুপ স্টাডি করবে, দুজনের ভালো রেজাল্ট করতে হবে, বুঝলে বাবা? আর হ্যাঁ, খাওয়া নিয়ে টেনশন করতে হবে না, আমাদের সাথেই খাবে। কিন্তু আঙ্কেল, কত করবেন আমাদের জন্য? যতটুকু করার সামর্থ্য আছে ততটুকুই করব। আপনাদের কাছে আমি চিরকৃতজ্ঞ থাকব। আপনাদের এই ঋণ কখনো শোধ করতে পারবো না। এভাবে বলো না বাবা, সময় সব ঠিক করে দিবে। সময় একদিন বলে দিবে কার কি করতে হবে। যাও, তুমি তোমার রুমটা দেখে এসো, তারপর একসাথে খাবো। আচ্ছা আঙ্কেল। ফাতেমাকে কোলে তুলে আদর করলাম। ভাইয়ের কোলে উঠে খুব আরাম পাচ্ছে, গলা জড়িয়ে ধরে আছে আমার। তারপর জেরিন আমাকে নিয়ে গেল আমার নতুন রুমে। দরজা খুলে দেখি রুমটা অন্ধকার। আমি তখন বুঝতে পারছি না আমার জন্য কি অপেক্ষা করে আছে ভেতরে। জেরিন গিয়ে লাইটটা অন করে দিল। এবার রুমের সবকিছু আমার দৃষ্টিগোচর হলো। এবার সত্যি আমার মনটা খুব আনন্দে নেচে উঠেছে। সুখের অশ্রু টলটল করছে আখিদয়ে। জেরিন আমাকে না বলে এত কিছু করলো। নতুন রুম, নতুন বিছানা, তোষক, বালিশ, এসব রাজকীয় অভ্যর্থনা পেয়ে খুশি হয়েছি? মোটেও না। যে মায়ের ছবিটা হারিয়ে গেছে ভেবেছিলাম, সেই ছবিটা সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে দেয়ালে টানিয়ে রেখেছে জেরিন। ঠিক বিছানার উপরের দেয়ালে। মায়ের দোয়া যাতে সবসময় আমার মাথায় থাকে। জেরিনের দিকে অবাক খুশির চন্মন ভাব নিয়ে তাকিয়ে আছি। এমন করে কি দেখছো শুনি? তুমি আমার মায়ের ছবিটা। আমি আর ফাতেমা গিয়ে সব নিয়ে এসেছি। একটা কাপড়ের থলির ভেতর থেকে ফাতেমা এটা বের করে। তখন ছেঁড়া জামা ফেলে মূল্যবান এটা নিয়ে আসি। আমি জানি আমার জাইন তার মাকে কতটা ভালোবাসে, তাই তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য তোমাকে না জানিয়ে এইসব করেছি। জানি তখন কষ্ট পেলেও পরে যখন দেখবে তোমার মূল্যবান জিনিসটা যত্ন করে রাখা আছে, তখন তুমি অনেক খুশি হবে। আর তোমাকে সব সময় এমন খুশি দেখতে চাই। তোমার মনে কখনো কষ্ট পেতে দিব না জাইন। আর এটাই ছিল তোমার সারপ্রাইজ। কেমন লাগলো বলো? জেনের কথা শুনে নিজেকে সামলাতে পারি না আর। এক বুক ভালোবাসা নিয়ে ওকে আমার বুকে জড়িয়ে নিলাম। জেনের কপালে আলতো করে চুমু খেলাম। জেনের ঠোঁটের কোণে হালকা বাঁকা হাসি ফুটে উঠল। ফাতেমা বলে উঠল। আমি আর জেরিন হেসে উঠলাম পিচ্ছি ফাতেমার কথা শুনে। তারপর দুজন মিলে ফাতেমার দুগালে একসাথে চুমু দিলাম। ফাতেমা দুজনকে দুহাতে আগলে নিল। এজন্য আমাদের ভালোবাসার দেয়ালের মাঝে ছোট্ট একটা সংসার। আমরা তিনজন মিলে খাবার টেবিলে এলাম। রাতের খাবারে আজানটি গোশত রান্না করেছে। গোশত দেখে সেই কয়েক বছর আগের কথা মনে পড়ে গেল। বাবা বেঁচে থাকতে সে সবাই মিলে গোশত খেয়েছিলাম। মা রান্না করে খাইয়ে দিত। তারা মারা যাবার পর ফাতেমা আর আমি ঈদের দিন কেউ কেউ দিলে খেতে পারতাম। নুন আনতে পান্তা ফুরানো সংসারে গোশত খাওয়া সম্ভব ছিল না। আনমনে ভাবছিলাম কথাগুলো। ফাতেমা বলল, ওভাবে ইচ্ছারা হয়তো কেউ গোশত খায় না। ফাতেমার কথায় সবার বুঝতে বাকি রইল না আসল ব্যাপারটা কি। আন্টি ফাতেমাকে কোলে বসে ওকে খাইয়ে দিচ্ছে। আমিও খাওয়া শুরু করলাম। এদিকে জেরিন আমার পাশে বসেছে। এক হাতে খাচ্ছে, আর এক হাতে আমার পায়ে চিমটি দিতে দিতে ব্যথা করে দিচ্ছে। এমনি আমার সারা পায়ে একটু বেশি ঘন ঘন পশম থাকায় ওর প্রতিটা চিমটিতে খুব ব্যথা লাগতেছে। না পারছি কিছু বলতে, না পারছি সহ্য করতে। ওর উপর ওর পায়ের নখের আঁচড়। খেতেও পারবো না শান্তি মতো। একবার খাওয়া শেষ করি, তারপর বুঝাবো মজা। খাওয়া শেষ করে আমি আমার নতুন রুমে চলে গেলাম। সবই গোছানো আছে, একটা টেবিল রাখা। আমার বইগুলো খুলে পড়তে শুরু করলাম। রাত তখন 12টার ওপার। সবাই ঘুমিয়ে গেছে ততক্ষণে। জেরিন ঘুমিয়ে গেছে কিনা সঠিক জানি না, পড়তেও পারে। একটার সময় কল এলো জেরিনের। হ্যালো স্যার, ঘুমাচ্ছেন নাকি? না, পড়ছিলাম। তুমি ঘুমাওনি নাকি? না, পড়তে পড়তে বিরক্ত লাগছে। ফাতেমা কি করে? ও তো কখন ঘুমিয়ে গেছে, সাথে বাকি সবাই। ও, তাহলে তুমি ঘুমিয়ে যাও, আমিও ঘুমাবো এখন। হুম, তা হচ্ছে না। কেন? আমি এখন ছাদে আসবো আকাশ দেখতে। তো আমার কি, আকাশ দেখে ঘুমিয়ে যাও, আমি রাখছি। এই, ফোন রাখবে না একদম। আমি আকাশ দেখবো কি একা একা? তুমিও সাথে থাকবে। ওয়েট করো, আমি কফি বানিয়ে নিয়ে আসছি। না না, কফি খাবো না, তিতা লাগে। তাহলে চা বানিয়ে আনি। না না, ঘুম হয় না, শরীর কড়া লাগে। উফ, তো কি খাবে? কিছু খাবো না। আসছি আমি, তারপর বুঝাবো।
একটু পর জেরিন দুটো কাপে কফি নিয়ে এলো। ছাদে দাঁড়িয়ে আছি দুজন। বললাম না, কফি দিতে লাগে আমার। এটাই খেতে হবে। অভ্যাসটা বদলাতে চাচ্ছ তাই না? শিখতে হবে সবকিছু। এত কিছু শিখে কি হবে? সমাজে চলতে গেলে ভালো মন্দ সব জানা উচিত, শেখা উচিত। তবে ভালোকে গ্রহণ করবে, খারাপকে বর্জন করবে। আচ্ছা বুঝলাম। এত রাতে তুমি এখানে এসেছো, এটা আঙ্কেল আন্টির কানে গেলে বকবে তো তোমাকে। ধুর, বাপি আর আম্মু ঘুমালে ভূমিকম্প হলেও টের পাবে না। আর কফি খাবো, তারপর তোমার সাথে তোমার বিছানায় তোমাকে জড়িয়ে ধরে ঘুমাবো। জেরিনের এই কথা শুনে মুখ থেকে কফি ফুস করে বেরিয়ে গেল। ভীষণ পেয়ে গেল। কাশতে কাশতে বললাম, মানে কি এসবে জেরিন? যা শুনেছো ঠিকই শুনেছো। পাগল হয়ে গেছো নাকি? আমার রুমে ঢুকতে পারবা না একদম। কফি খেয়ে সোজা তোমার রুমে চলে যাও, তারপর ঘুমে যাও। যাবো না। কি করবা বলো, কি করবা? কি ব্যাপার, তুমি গায়ে ভাবে ধাক্কা দিচ্ছ কেন? দিচ্ছি, 100 বার দিব। কি করবা তুমি? রাত দুপুরে কি ভূতে পেলো তোমাকে? না, ভূতে পায়নি, জিনে পেয়েছে। বুঝেছি, তোমার আসলে কি কি? কিছু না, কেউ জানলে খারাপ ভাববে। যাও রুমে গিয়ে ঘুমিয়ে যাও। ওকে, টাটা, বাই বাই। বাই। জেরিন চলে গেল। আমি ছাদে একটু দাঁড়িয়ে আকাশ দেখছি। মায়ের কথা খুব মনে পড়েছে। হয়তো মা তারার দেশ থেকে দেখছে তার ছেলে মেয়ে এখন কত সুখে আছে। দোয়া করো মা, দোয়া করো মা আমাদের জন্য, আর এই মহান পরিবারের মানুষের জন্য। একদিন আমিও বড় হব, সবাইকে বলবো এতদূর আসার পিছনে এই মানুষগুলোর অকল্পনীয় সাপোর্টে বড় হয়েছি। কিছু সময় পর আমার রুমে গিয়ে দরজা লাগিয়ে দিলাম। তারপর বিছানায় তাকাতে দেখি জেরিন শুয়ে আছে। এই এই, তুমি কি করছো এখানে? তুমি না বললে রুমে গিয়ে ঘুমিয়ে যাও? তাই তো এসে ঘুমানোর আয়োজন করলাম। এখন বিরক্ত না করে আমাকে জড়িয়ে ধরে একটু ঘুমাও তো। জেরিন, বেশি বাড়াবাড়ি করলে কিন্তু আঙ্কেলকে বলে দেব। আচ্ছা তাই তো, বলো গিয়ে, আমি দেখি একটু কি বলবা তুমি। আমিও বলবো। আমাকে রুম থেকে ডেকে এনে তোমার সাথে এই রুমে আটকে রেখেছো, তারপর বুঝবে মজা। উফ, কেন এমন করছো বলো তো? কাছে এসো বলছি। না, যাব না। তুমি আমাকে কাছে পেলে জড়িয়ে ধরো শুধু। আহা গো লাজুক, ছেলের বুঝি খুব লজ্জা লাগে? মজা করো না, পরে বিপদ আছে। তাই বুঝি? জেরিন বিছানা থেকে উঠে আমার দিকে এগিয়ে এসে আমাকে বিছানায় ফেলে দিয়ে আমার উপর চড়ে বসেছে। আমার বুকের ভেতর মাথা রেখে চুপটি করে শুয়ে পড়লো। আমি অবাক হয়ে গেলাম। আজ কোনো দুষ্টামি করছে না এই জেরিন। মন খারাপ করলে? না। তাহলে? তোমার বুকে মাথা রেখে অনেক ভালো লাগছে। কখনো আমাকে দূরে সরিয়ে দেবে না তো জাইন? খুব ভালোবাসি তোমাকে। আমি দুষ্টুমি করব না, শুধু একটু মাথা রেখে ঘুমোতে দাও। জেরিনের এমন কথা শুনে নিজে মন চাইছে ওকে জোরে ধরে রাখি, কিন্তু বিবেকের হাত করা পড়া হাত সেটা সম্ভব না। চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করছে, আমিও তোমাকে খুব ভালোবাসি জেরিন। কিন্তু নিজের অবস্থান যোগ্যতার দিকে তাকালে সবকিছু ধোঁয়াশা মনে হয়। ইচ্ছে থাকলেও পারলাম না তোমাকে জোরে ধরে রাখতে। ক্ষমা করে দিও আমাকে জেরিন। আনমনে ভাবছিলাম কথাগুলো। একটু পর খেয়াল করলাম জেরিন সত্যি সত্যি ঘুমিয়ে গেছে গভীর ঘুমে। ওর মাসুম চেহারাটা খুব মায়াবী লাগছিল। ওর সহসল মনের সাথে আমার মনটাও মিলিয়ে বললাম, থাক না একটু ঘুমিয়ে আমার বুকে। রাত তখন 3টা বাজে। আমার বুকের উপর ঘুমিয়ে আছে জেরিন। আমি জেগে আছি, কখন ওর ঘুমটা একটু ভাঙবে। অপেক্ষার অবসান ঘটলো একটু পর। জেরিন নড়ে চড়ে আরো শক্ত করে জড়িয়ে ধরল আমাকে। তখন ওকে ডেকে তুললাম, জেরিন, এ জেরিন। পাগলি, কোথায় ঘুমিয়েছো? আমার রুমেই তো আছি। না, তুমি চিলে কোঠায় আছো। ফাতেমা একা একা ঘুমাচ্ছে, তুমি যাও ওর কাছে। জেরিন চোখ মেলে তাকিয়ে দেখে আমার বুকের উপরও। তখনই ওর হুঁশ ফিরল। জাইন তুমি? আমি। উফ, তোমাকে নিয়ে আর পারি না। ফাতেমা একা আছে আর তুমি আমাকে তোমার কাছে নিয়ে এসেছো। পারো বটে তুমি। আরে আজব, এটা তো আমার তোমাকে বলা উচিত। থাকো তুমি, আমি গেলাম। জেরিন উঠে চলে গেল। আমি ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে ব্রাশ করতে করতে নিচে এসে হাঁটছিলাম। আঙ্কেলের গাড়িটা দেখি ময়লা জমে আছে। ড্রাইভারের আসতে এখনো 2 ঘন্টা বাকি। হাতে কাজ নেই বলে মোটর চালু করে গাড়িটা ওয়াশ করতে শুরু করলাম।
কিছু সময় পর আঙ্কেল দোতলা থেকে জানালা খুলে আমাকে গাড়ি পরিষ্কার করতে দেখে দ্রুত নিচে নেমে আসলেন। এই জাইন, এসব কি করছো? কে করতে বলেছে এসব তোমাকে? কই, কেউ না তো, আমি নিজে থেকেই করছি আঙ্কেল। দেখলাম বেশ ময়লা জমে আছে, তাই এসব আর কি। থাকুক জমে, এসবের জন্য কাউকে মাইনে দিয়ে রাখা আছে, তুমি কেন এসব করবে? আসলে আঙ্কেল, আমি মন থেকে করেছি। আপনার ছেলের মতো ভাবেন আমাকে, তাহলে বাবার গাড়ি কি ছেলে পরিষ্কার করতে পারে না? তবুও তুমি আর এমন কিছু করবে না বাবা। কেউ দেখলে তোমাকে নিয়ে কিছু বললে আমার কষ্ট হবে। যাও, তুমি ফ্রেশ হয়ে নাস্তা করে নাও, কলেজে যেতে হবে। আজ থেকে জেরিন আর তুমি একসাথে কলেজ যাবে। আচ্ছা আঙ্কেল, আপনিও রেডি হয়ে নেন, অফিসে চলে যাবেন তো। চলো একসাথেই যাই। ফাতেমা আর আমি একসাথে ব্রাশ করে ফ্রেশ হলাম। জেরিন ম্যাডাম ঘুম ঘুম চোখে ব্রাশ করছে। ওর পাশ দিয়ে আসার সময় মাথায় চাটি মেরে আসতেই তেরে এলো, আমি দৌড়ে রুমে চলে গেলাম। নাস্তা করে কলেজে যাচ্ছি দুজন। রিক্সায় উঠে আমি যতটুকু সম্ভব চেপে বসেছি জেরিনের থেকে, আর জেরিন সেটা বুঝে ইচ্ছে করে আমাকে আরো চাপ দিচ্ছে। আমার আর সরবার মতো কোনো জায়গা নেই। অন্যদিকে তাকিয়ে মুচকি আসা জেরিনকে বললাম, এই মেয়ে, তোমার সমস্যা কি বলো তো? এই ছেলে, তোমার সমস্যা কি বলতো? এত চাপিয়ে বসেছো কেন? ওপাশে একটু সরে বসা যাচ্ছে না? না, যাচ্ছে না। আমার বিস্ফোরা উঠেছে, তাই এদিকে চেপে বসেছি। তোমার কি তাতে? উফ, সবসময় এমন করো কেন? উফ, তুমি সবসময় দূরে সরে থাকো কেন? একটু কাছে এসে বসলে কি হয়? আমার অ্যালার্জি আছে। কই, আগে তো শুনিনি। একটু আগে থেকে শুরু হয়েছে। জেরিন এবার রেগে আমার হাতটা শক্ত করে জোরে ধরে বলল, এত অ্যালার্জি, এবার দেখি ছাড়বো না আর। সবাই দেখছে, এভাবে কেন ধরে আছো? হায় আল্লাহ! এত সরম সেদিন কই ছিল? খুব তো একেবারে খক 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 খক। আমি কি ইচ্ছে করে এমন করছি নাকি? আজ রাতে বাসায় গিয়ে তোমাকে কঠিন শাস্তি দিব, কথাটা মনে রেখো। আর শারীরিক মানসিক ভাবে প্রস্তুতি নাও। এই, আজ যদি কিছু করো তো তোমার খবর আছে বলে দিলাম জেরিন। সেটা সময় বলে দেবে কে কি করবে। কলেজে আসছি, চলো। এদিকে আঙ্কেল দুপুরে খাবার খেতে বাসায় আসলে আন্টি ফাতেমাকে নিয়ে খেতে বসেছে। তখন আন্টি বলল, এই শুনছো, তোমাকে একটা কথা বলবো ভাবছি, কিন্তু তুমি কি ভাববে তাই সাহস পাচ্ছি না। কি এমন কথা বলবে? নতুন কিছু কিনবে নাকি অন্য কিছু? আরে ধুর, কিছু কিনলে আবার তোমাকে জিজ্ঞেস করে কিনি নাকি আমি? আর আমার মেয়েই কিনতে পারে? ও আচ্ছা, টাকা আমার, আর আমারই পারমিশন নেওয়ার প্রয়োজন নেই, তাই না? তোমার আবার কিসের পারমিশন নিতে হবে শুনি? তোমার সব ইনকাম তো আমার আর আমাদের মিষ্টি মেয়েটার জন্য, তাই তো আমরা দুজনই যখন যেটা দরকার সেটাই কিনে আনি। এখন শোনো, যেটা বলতে চাচ্ছিলাম, বলো। মেয়ে যখন হয়েছে তখন একদিন না একদিন ওকে তো বিয়ে দিতেই হবে, কিন্তু ওকে ছাড়া এত বড় বাড়িটা যে খালি হয়ে যাবে আমাদের। শুধু বাড়ির কথা ভাবছো? আমাদের বুকটাই তো খালি হয়ে যাবে, সেটা ভাবলে না? উফ, বলতে তো দিবা নাকি? তোমার সেই পুরনো পোস্টটা আর গেল না। আচ্ছা আচ্ছা, বলো, শুনছি। আজকাল ভালো ছেলে পাওয়াও তো মুশকিল। ছেলে ভালো তো পারিবারিক সমস্যা, আবার পরিবার ভালো তো ছেলের সমস্যা। তা তো ঠিক। তাই বলছিলাম যে জাইনের তো কোনো সমস্যা নেই, পরিবার বলতেও তো আমরা, আর ছেলেও তো ভালো। এখন পড়াশোনা শেষ করতে পারলে ভালো চাকরি, মানে তোমার অফিস ব্যবসা সামলাতে একাই পারবে। তাহলে ঘরের মেয়ে ঘরেও থাকলো, আর ভালো ছেলেও পেলাম, আর ফাতেমাও ভালোভাবে বড় হবে এখানে। তাতে ওকে ভালো করে বিয়েও দিতে পারবো আমরা। কি বলো তুমি? ভাবছি তুমি ইদানিং কি খাচ্ছ যে এমন বুদ্ধি বাড়ছে। সারা জীবন এত সুন্দর বুদ্ধি তো কখনো দাওনি আমাকে। যাক, আমার টাকা জলে ফেলছে না। জাইনকে আমারও ভালো লাগে। থাক, হয়েছে। নিজের বুদ্ধির কত জোর তা আমার ঢের জানা আছে। আরে শোনো, সকালে কি করেছে জাইন? কি করেছে? ঘুম থেকে উঠে গিয়ে দেখি আমার গাড়িটা পরিষ্কার করছে, তারপর গিয়ে থামালাম। ছেলেটা আসলেই অনেক ভালো। মা বাপ মরা দুটো ছেলে মেয়ে, অথচ দেখো একটু বিগড়ে যায়নি, তাও অমন পরিবেশে থেকে। আসলে কি জানো, বিবেকের শিক্ষাই আসল শিক্ষা। তবে আমি ভাবছি জাইন বা জেরিন কাউকে আগে থেকে কিছু বলবো না। জাইন যতটুকু নিজের যোগ্যতা এগোতে পারে এটা দেখবো।
আমি জানি জেইন একদিন অনেক বড় হবে, দেখো। কিন্তু আমাদের মেয়ে কি রাজি হবে ওকে বিয়ে করতে? রাজি না হবার কি আছে? এমনিতে তো বেশ ভালোই মিশে, পছন্দ করে বলেই তো এত কিছু করলো। এটাও কি বোঝো না তুমি? এ তো বুঝলে কি আর, তোমাকে বিয়ে করে জীবনটা তেজপাতা? কি বললে তুমি? না না, কিছু না। শোনো, আমাদের মেয়েকে একটু জিজ্ঞেস করো তো ওর মনে কি আছে, যদি কোনোভাবে একটু জানা যায় আর কি। তবে সাবধানে, এসব কিছু আবার বলো না যেন তোমার যে নারী পাতলা মুখ ভয় লাগে। থাক, হয়েছে। যা বলার আমি আমার মেয়েকেই বলবো। এখন তুমি অফিসে যাও, দেরি হয়ে যাচ্ছে। আমি ফাতেমাকে ঘুম পাড়াবো। আচ্ছা ঠিক আছে। বিকেলে টিউশনি করতে যাব, তখন জেরিন বলল, এই যে স্যার, বের হবেন কি এখনই? কেন? না, আমিও যাব। খালার সাথে দেখা করতে হবে, একসাথে গিয়ে একসাথে আসবো। একটু ওয়েট করো, আমি রেডি হয়ে আসছি। তবেই হলো, 1 ঘন্টা লাগবে সাজুগুজু করতে। আমি সাজুগুজু করি না, কতদিন বলবো তোমাকে? হয়েছে হয়েছে, জলদি করো। হুম। অতপর দুজন বের হলাম। খালার বাসায় গিয়ে জেরিন চলে গেল আন্টির সাথে কথা বলতে। আমি গেলাম পড়াতে। আমার স্টুডেন্ট বড়টা থেকে ছোটটা বেশি পাকনা। একসাথে এসেছি দেখে ছোটটা বলল, ভাইয়া, আপনি নাকি এখন আপুদের সঙ্গে থাকেন? আপু। তাহলে তো ভালোই হলো। আপুদের বাসায় গেলে আপনার সাথেও দেখা হবে। আম্মু নিয়ে গেলে যাব। কাল তো শুক্রবার, কাল এসো, সবাই মিলে অনেক আড্ডা দিব। আজ কিন্তু আপনাদের দুজনকে খুব মানিয়েছিল। মানে? না, একসাথে এলেন তো তাই। ও, হুম। এসব কথা বাদ দাও, এখন পড়ো। আন্টি সবার জন্য নাস্তা রেডি করে জেরিনকে দিয়ে পাঠিয়ে দিল। জেরিন নাস্তার ট্রে টেবিলের মাঝে রেখে বলল, অনেক লেখাপড়া হলো, এখন সবাই খেয়ে নাও জলদি। একটু পড়ালে হতো না? না, হতো না। বেশি কথা বললে নাক ফাটিয়ে দিব কিন্তু। জেনের কথা শুনে দুজনে হেসে অস্থির। ওরা নাস্তা করতে শুরু করেছে, আমি এখনো হাত গুটিয়ে বসে আছি দেখে জেন খোঁচা মেরে বলল, স্যারকে কি গালে উঠিয়ে খাইয়ে দিতে হবে নাকি? জি না, মেয়েদের হাতে খাই না আমি। খাও না তাই না? ঠিক আছে, সময় হলে দেখে নিব। টিউশনি শেষ করে বাসা আসবো, তখন জেরিন মাঝপথে নেমে গেল। বলল, রিক্সা করে না গিয়ে হেঁটে যাব। কেন? এমনি, চলো। অগত্য হাঁটতে শুরু করলাম। জেরিন চুপচাপ হাঁটছে। একটু পর আমার আঙুলের ফাঁকে ওর আঙুল রেখে হাঁটতে শুরু করলো। তারপর আনমনা ওর নরম সুরে বলল, জানি তোমার হাতটাকে অনেক ভরসা করি, কখনো আমাকে ছেড়ে চলে যেও না প্লিজ। আমি মনে মনে বললাম, ছেড়ে আর কোথায় যাব তোমাকে রেখে? আমিও যে তোমাকে অনেক ভালোবাসি জেরিন, কিন্তু মুখ ফুটে বলতে চেয়েও পারি না। এর চেয়ে কষ্ট আর কি আছে, সেটা তোমাকে কি করে বোঝাই? কোনো একদিন বলবো তোমাকে কতটা ভালোবাসি। জানি না সেদিন তোমাকে পাবো কিনা। যাই, চুপ করে আছো যে। আচ্ছা, আমি কি এতটাই খারাপ মেয়ে যাকে তোমার একটুও পছন্দ হয় না? বলো না যাই। জেরিন, এসব কি বলো? তুমি কি বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? সবই বুঝি আর সবই জানি জেরিন, শুধু সময়ের অপেক্ষা। জেন আমাকে হঠাৎ করে জড়িয়ে ধরে বলল, আমি তোমাকে হারাতে পারবো না যাই। আমি শুধু তোমাকে চাই, আর কিছু চাই না। আরে পাগলি, এত মন খারাপ করছে কেন? আমি কি চলে যাচ্ছি কোথাও, নাকি কেউ আমাকে বিয়ে করে পালিয়ে যাচ্ছে? জেরিন বেঁচে থাকতে তোমাকে কেউ বিয়ে তো দূরে থাক, 2 চোখ তুলে দেখবে সেই সাহস পাবে না, মনে রেখো। আচ্ছা ঠিক আছে, এখন তো ছাড়ো, সবাই দেখছে তো। উফ, তাতে আমার কি? এখন ছাড়েন ম্যাডাম, রাতে জড়িয়ে ধরে কালকের মতো ঘুমিয়েন কেমন? কি সত্যি? তাহলে চলো। রাতে খাবার খেয়ে রুমে এসে পড়েছি। 12টার পরপরই জেরিন চুপি চুপি এসে হাজির। আজ আবার এসেছো তুমি? তো কি হয়েছে শুনি? কবে যে তোমার জন্য বকা শুনবো কে জানে। জেরিন দরজা লাগিয়ে দিয়ে আমাকে জড়িয়ে ধরে বলল, আজ আমি কোথাও যাব না তোমাকে ছেড়ে। সারা রাত ঘুমাবো এভাবে জড়িয়ে ধরে। ঢং যত সব। ওহো, আজ তো তোমার শাস্তি আছে, পাও না, মনেই ছিল না। না জেরিন, একদম দুষ্টামি করবে না।
জেরিন আমাকে বিছানায় ফেলে দিয়ে আমার এক হাত গামছা দিয়ে আর এক হাত ওর ওড়না দিয়ে খাটের দুপাশে বেঁধে দিল। এই, আমাকে বাঁধলে কেন? না, চুপ, একটা কথা বলবে না। কিন্তু এভাবে কেন? চুপ। জেরিন আমার উপর চড়ে বসে এক এক করে ওর শরীর থেকে জামা খুলতে লাগলো। এমন অবস্থা কার সহ্য হয়? জেরিন প্লিজ, এমন করে আমাকে কষ্ট দিও না। এটাই তোমার শাস্তি, দেখো কতক্ষণ সহ্য করতে পারো। এরপর শুরু হলো জেরিনের তাণ্ডব লীলা। উন্মাদের মতো চুমু খেতে শুরু করেছে আমাকে। তাতে আমার অবস্থা শোচনীয়। চুমু খেলেও ভালো হতো, কিন্তু কামড়গুলো কিছুতেই সহ্য করতে পারছি না। উত্তেজনায় রক্ত টকবক করছে আমার। এরপর জেরিন ওর বুকের সাথে আমার মুখটাকে চেপে ধরে বলল, আমার হৃদয়ের আকুলতা কি তুমি বুঝতে পারো না জাইন? বেশ পারছি, এখন আমাকে মুক্তি দাও প্লিজ। এত সহজে তোমাকে ছাড়বো না। আমার কষ্ট হচ্ছে নিজেকে সামলাতে, জেরিন প্লিজ। কষ্ট পেতে বলে কে? কোথায় কষ্ট হচ্ছে শুনি? আমার সারা শরীরে। ওলে বাবা লে, তো তোমাকে তা থামিয়ে চমকাবো। আমাকে ছেড়ে দাও না জেরিন। কে শুনে কার কথা? জেরিন আমার সারা শরীরে চুমু খাচ্ছে। ধৈর্য আর উত্তেজনা বাঁধ ভেঙে যাচ্ছে ওর প্রতিটা চুমুর গভীরতায়। জেরিনের নগ্ন বুকটা আমার বুকের সাথে মিলে শক্ত করে জোরে ধরে আছে। এরপর আমার চুলগুলো আঁকড়ে ধরে আমার ঠোঁটগুলো পরম সুখে আবাদ করছে। জেরিন আমার ঠোঁটগুলোতে চুমু খেতে খেতে হাতের বাঁধন খুলে দিল। আমি ছাড়া পেয়ে ওকে জড়িয়ে ধরে বিছানায় ফেলে ওর উপর উঠে ওর প্রতিটা চুমুর পাল্টা জবাব দিচ্ছি এখন। ওর সারা শরীরে চুমু খেলাম। জেরিন পাগলের মতো ছটফট করতেছে। জাইন, আজ তোমার কাছে আমি পরম সুখ চাই না। না, সম্ভব না, ওটা বিয়ের পরে পাবে। না, আমার খুব কষ্ট হচ্ছে, প্লিজ। সেটি হচ্ছে না। আমি চাই। হবে না। আমি তোমাকে পারমিশন দিচ্ছি তো, তাহলে কেন না যাই? আগে বিয়ে, তারপর সব। আমার কথায় জেরিন প্রচুর রেগে গেছে, সাথে কষ্ট পেয়েছে। আমাকে ধাক্কা দিয়ে ফেলে দিল জেরিন। আচমকা ধাক্কা দেয়ায় তাল সামলাতে পারেনি। বিছানায় ওর উপর থেকে পড়ে গেলাম। পায়ে আর মাথায় কিছুটা আঘাত পেলাম। জেরিন সেদিকে ভ্রুক্ষেপও করলো না। ও জামা কাপড় পরে হনহনে চলে গেল ওর রুমে। ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে ভাবছি, আমি কি কোনো ভুল করলাম? ওর কথা মতো চলাটা কি ঠিক ছিল? জানি না কাল কি হবে। সকালে উঠে নাস্তা করে অপেক্ষা করছি জেরিনের জন্য, কলেজে যাব বলে। ওর আসতে দেরি হয়। ভেতরে গিয়ে দেখি জেরিন নাই। আন্টিকে জিজ্ঞেস করতে বলল কলেজে গেছে জেরিন। আমি দ্রুত চলে গেলাম কলেজের দিকে। বুঝলাম কষ্ট পেয়েছে অনেক। আমি কলেজে গিয়ে জেরিনকে দেখে ওর পাশে বসতে গেলাম। জেরিন সরে বসে অন্য একজনকে বসালো ওখানে। আমি শেষের বেঞ্চে গিয়ে বসলাম। বুঝলাম ওর রাগ ভাঙাতে হবে। কলেজ শেষে বাসা আসবো, তখনও গেটে জেরিনের জন্য অপেক্ষা করছি। ও এলে ওর সাথে হাঁটছি। জেরিন আমাকে এড়িয়ে চলো না প্লিজ, আমার কষ্ট হচ্ছে। চুপ করে থেকো না প্লিজ, কথা বলো। আমার কথাটা একবার শোনো, তারপর যা ভালো মনে হয় তাই করো। তবুও চুপ করে থাকবে, কথা বলবে না। ফাঁকা একটা চিপায় জেরিনকে হাত ধরে পেছনে ঘুরে ওর রাঙা ঠোঁটগুলো আমার দখলে নিলাম। জেরিন আমার গালে ঠাস করে দুটো চর বসিয়ে দিল। আমি অবাক হয়ে ওর চোখের দিকে তাকিয়ে আছি। জেরিন আমার সাথে এমনটা করতে পারলো? এত রাগ আমার উপর। ওর হাত দুটো আলগা করে দিলাম। তারপর নিজের মতো করে চলে গেলাম ওর সামনে থেকে। চোখটা ঝাপসা হয়ে গেছে। পানিটুকু মুছে হাঁটতে হাঁটতে চলে এলাম একটা বড় গাছের নিচে। বসে বসে ভাবছি কি এমন অন্যায় করেছি আমি। ওদিকে জেরিন বাসায় গিয়ে খাওয়া শেষ করে ঘুমিয়ে গেছে। আমি আর বাসায় গেলাম না। সময় মতো টিউশনি করাতে চলে গেলাম। তারপর রাত 10টার পর বাসায় গিয়ে চুপচাপ শুয়ে পড়লাম। আন্টি একটু পর এসে বলল, কি হয়েছে বাবা? আজ সারাদিন কই ছিলে? দুপুরে এলে না, আর এত রাত করে কেন এলে? আন্টি কলেজ শেষে একটা চাকরির জন্য বেরিয়েছিলাম। তারপর টিউশনি করে আসার সময় একটা বন্ধুর সাথে দেখা হলো। কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। ও আচ্ছা, চলো খেয়ে নাও জলদি। না না আন্টি, আমি আজ খেয়ে এসেছি ওই বন্ধুর সাথে। ও তাহলে শুয়ে পড়ো কেমন, আমি আসছি। আন্টি ফাতেমা? ও খেয়ে ঘুমিয়ে গেছে জেরিনের কাছে। আচ্ছা
আচ্ছা আন্টি, আপনিও গিয়ে শুয়ে পড়েন তাহলে। আচ্ছা বাবা। আন্টি চলে গেল। আমিও ফ্রেশ হয়ে ছাদে বসে আছি। ভীষণ কষ্ট হচ্ছে আমার, কাউকে বলতেও পারছি না, সইতেও পারছি না। ভালোবাসা এত কষ্ট কেন হয়? দম বন্ধ হয়ে আসছে, প্রতিটা নিঃশ্বাস এতটা ভারী হয়ে গেছে, আর বুকের বাম পাশে চিনচিন ব্যথা করছে। চোখের পাতাগুলো বৃষ্টি ঝরানোর জন্য যেন আকুল আবেদন করেছে। জানি না কি ভুল করেছি, যেই না আমাকেও নিজের চেয়েও বেশি ভালোবাসে, আর তাকে আমি এত কষ্ট দিলাম। প্রিয় মানুষের থেকে সামান্য পরিমাণ কষ্ট পাহাড় সমান হয়ে হৃদয় ক্ষত বিক্ষত করে। সেখানে এমন পরিস্থিতিতে আমি আমার ভালোবাসাকে অবহেলা করে কষ্ট দিয়েছি। ভুল হলেও ভুল করে আমি আমার জেরিনের কষ্ট মুছে দিব। হ্যাঁ, এটাই ফাইনাল। মনে মনে না সিদ্ধান্ত যখন ফাইনাল করে নিলাম, ততক্ষণে বুঝতে পারলাম কেউ একজন আমার পেছনে। মিষ্টি সুগন্ধি নাকে যেতেই বুঝতে বাকি নেই আমার ভালোবাসা আমার মনের রানী এসেছে। জেরিনকে জড়িয়ে ধরে বললাম, জেরিন, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি ইচ্ছে করে তোমাকে কষ্ট দিতে চাইনি। আমার কাছে তোমার ইচ্ছে সব, আর কখনো তোমার মনের বিরুদ্ধে গিয়ে তোমাকে কষ্ট দিব না। জাইন, তুমি আমাকে ক্ষমা করে দাও। আমি তোমার গায়ে হাত তুলে অনেক বড় অন্যায় করে ফেলেছি। প্রচণ্ড রাগের মাথায় এসব হয়ে গেছে। বিশ্বাস করো, তারপর থেকে কোনো কিছু ভালো লাগছে না আমার। অনেক কান্না করেছি। জেনের চোখ মুখ ফুলে গেছে কান্নার জন্য, গাল দুটো লাল টকটকে হয়ে আছে, আর ও চোখের পানি মুছে দিয়ে বললাম, আচ্ছা যা হবার হয়ে গেছে, এসব বাদ দাও। কিন্তু তোমার ফর্সা নাকটা কেমন টমেটোর মতো হয়ে গেছে। আমার নাক টমেটোর মতো? তাই তো দেখছি। দেখো, কাল থেকে অনেক কষ্ট দিছো, এখন ঝগড়া করতে মন চাচ্ছে না আমার। কষ্ট তো তুমিও পেয়েছো, আমিও পেয়েছি। এখন সব কষ্ট দূর হয়ে যাবে। কিভাবে শুনি? জেরিনকে আরকোলা করে আমার বিছানার দিকে নিয়ে যাচ্ছি, আর কানে কানে বললাম, আজ তোমাকে সুখের উত্তাল সমুদ্রে হাবুডুবু খাওয়াবো। সত্যি নাকি কালকের মতো ঢপ দিচ্ছ? সত্যি সত্যি সত্যি। যা, আমার বুঝি শরম নাই? থাক, হইছে। কত লজ্জা শরম আছে তা তো ভালো করে জানি। জেরিনকে বিছানায় ফেলে ওর সব কষ্টগুলোকে চুমুর প্রতিদানে মোছার চেষ্টা করছি। আজ আর কোনো বাধা দিব না। আমি জেরিনকে সুখী আর হাসি মুখে দেখতে চাই। অতঃপর দুজনে হারিয়ে গেলাম গভীর প্রণয় লীলায়। ঘন্টা দুয়েক পর জেরিন আমার নগ্ন বুকের উপর মাথা রেখে জড়িয়ে ধরে শুয়ে আছে। আমি ওর খোলা পিঠে হাত বুলাচ্ছি। জেরিন, আজ থেকে আমার উপর তোমার সমস্ত কন্ট্রোল থাকবে। মনে থাকবে তো তোমার? শোনো না, বলো। তোমার ভালোবাসার কাছে আমি সবসময় হেরে যাই। এই হেরে যাওয়ার মাঝে আমি পরম সুখ অনুভব করি। জানো, কখনো কখনো ভাবি আমার মতো একটা ছেলেকে এত বড় পরিবারের মেয়ে কখনো ভালোবাসবে, কিন্তু তোমার ভালোবাসা আজ আমাকে এত দূর নিয়ে এসেছে। জানো জেরিন, তুমি যখন আমাকে বারবার বলতে তুমি আমাকে ভালোবাসো, তখন আমারও চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করতো আমিও তোমাকে ভালোবাসি, অনেক ভালোবাসি জেরিন। কিন্তু সাহস হতো না আমার অবস্থানের জন্য। নিজের ভেতরে খুব কষ্ট হলেও তোমাকে বুঝতে দিতাম না। আজ আমার বলতে কোনো বাধা নেই, আমি তোমাকে খুব ভালোবাসি জেরিন। উলে বাবা লে, আমার গুলুমুল্লু বাবুটার আজ খুব খুশি দেখছি। জেরিন আরো জোরে জড়িয়ে ধরে আমার গালে চুমু দিল। আমি ওর কপালে আলতো করে চুমু খেলাম। শোনো না, কাল আমরা বিয়ে করে নেই, পরে আম্মুকে জানাবো। তাতে তারা যদি খেপে যায় তাহলে সব শেষ হয়ে যাবে জেরিন। যা হবে পরে হবে, আমি তোমাকে হারাতে পারবো না। আচ্ছা, মাথা গরম করো না, যা ভালো হয় হবে, আমি সেটাই করব। তুমি কোনো তাড়াহুড়ো করো না। আচ্ছা, তাহলে আমার একটা শর্ত আছে। কি শর্ত বলো? আমি আবারও এখন হাবুডুবু খাবো। ওরে হারামি দুষ্টু মেয়ে। ভালোবাসার সাগরে আরেকবার সাঁতরে এলাম দুজন। তারপর জেরিনোর রুমে চলে গেল। পরদিন দুপুরে বাসায় এসে দেখি কিছু মেহমান এসেছে। তাদের কথা শুনে সব না বুঝলেও এতটুকু বুঝেছি তারা বিয়ের ব্যাপারে কথা বলছে, আর সেটা জেরিনের বিয়ে নেই। আমার বুকটা কেঁপে উঠলো ওদের কথা শুনে। জেরিনকে বিয়ে করবে, তাহলে আমার কি হবে? সবকিছু এত জলদি শেষ হয়ে যাবে? এত স্বপ্ন, এত ভালোবাসা, তার কোনো মূল্য থাকবে না? না না, এটা কিছুতেই মানতে পারবো না আমি। যে করে হোক এই বিয়ে আটকাতে হবে, না হলে আমার ভালোবাসা হারিয়ে যাবে। কি হয়েছে জাইন তোমার? না, কিছু না, এমনি কিছু হয়নি। জাইন, জাইন। জেনের সামনে থেকে চলে গেলাম।
নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। এদিকে জেরিন ওর আম্মুকে ফোন করে সব জানতে চাইলো ওখানে কি হয়েছে। বলল বাসায় এসে সব বলবে। আঙ্কেল ওনাদের কোনো কথা না দিয়ে সৌজন্য সাক্ষাৎ করে বাসায় চলে এলেন। বাসায় এসে বসলো সবাই ড্রয়িং রুমে। জেরিন এসে জিজ্ঞেস করলো, তারপর আঙ্কেল আন্টি সবাই সবকিছু জানালো। চমৎকার বাপি, এমন করে জাইনকে তোমাদের সামনে অপমান করলো আর তোমরা কিছুই বললে না। ওখানে বলিনি, তার মানে এই না যে একেবারে ছেড়ে দিয়েছে। ওই ছেলে যতই বড় বড় সার্টিফিকেট অর্জন করুক না কেন, বিবেকের শিক্ষা মোটেই অর্জন করতে পারেনি। তাতে কি, তোমাদের মান সম্মান তো আগে, তারপর মেয়ের সুখ, তাই না? টাকা আছে না, সুখ তো এমনি আসবে। কি বলো বাপি? না রে মা, তোমার বাপি এখনো মরে যায়নি। বন্ধুর অনুরোধের ছেলে না দেখে পরিস্থিতি সামলাতে বিয়ে দিতে নিজেরা সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু ছেলের ব্যবহার শিক্ষা কোনোটাই পছন্দ হয়নি। তোমাকে আমাদের পছন্দের ছেলের সাথে বিয়ে দিব। আর হ্যাঁ, এসব নিয়ে ভাবতে হবে না। জেন কোথায়, ওকে ডেকে নিয়ে আসো। ও অনেক কষ্ট পেয়েছে। ওকে কেন ডাকবে? সরি বলবে? কোনো দরকার নেই। ওকে যেমন সবার সামনে অপমান করেছে, যদি পারো তবে জাইনকে দিয়েই সবার সামনে ওদেরকে উচিত জবাবটুকু দেওয়ার ব্যবস্থা করো। তাতেই জাইন আমি দুজনেই খুশি হব। জেরিন চলে গেল। আঙ্কেল আন্টি আর বাকিরা নিজেদের মাঝে আলোচনা করে সিদ্ধান্ত নিল বন্ধুর ছেলের সাথে বিয়ে হবে না জেরিনের, কিন্তু কার সাথে হবে সেটা নিয়ে কিছু বলেনি। এবার তোমাদের জানানো দরকার মূলত সেদিন জেরিন আর আমার কি কথা হয়েছিল। সেদিন জেরিনকে যখন প্রশ্ন করেছিলাম কেন সে বাবা মায়ের কথা মতো বিয়ে করবে, তখন পরে বলেছিল, জাইন বাপির যেহেতু বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে, আমি এখন তোমার কথা বললে কোনোভাবেই আমাকে বিয়ে দেবে না তোমার সাথে। যদি বিয়ে করতেই হয় তবে বিয়ের দিন পালিয়ে যাব, আর না হলে তো কোনো সমস্যাই হবে না। ততদিনে তুমি কাউকে কিছু বুঝতে দিও না। একটা কথা মনে রেখো, জেরিন শুধু জাইনের হয়েই থাকবে। তো সেই কথা মতো কাউকে বুঝতে দেয়নি আমার ভেতরে কি চলছে, কিন্তু জেরিনকে হারানোর ভয়টা খুব বেশি হচ্ছিল, যার দরুন বুক ফেটে কান্না আসছিল। জেরিন আমার রুমের সামনে এসে দরজা টোকা দিল। জাইন, দরজা খুলো। আমি দরজা খুলে দিলাম। চোখে এখনো পানি। জেরিন আমার চোখ থেকে পানি মুছে দিয়ে বলল, আর কষ্ট পেতে হবে না। আমার কোনো কষ্টের অনুভূতি নেই, আমি ভালো আছি। সে আমি জানি, বুঝি কতটা ভালো আছো। কিছু বলবে এখন? আজ খুব করে বুঝতে পেরেছি, আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে। দেখো, আজ যদি তুমি ওখানে না যেতে, ওরা তোমার সাথে খারাপ ব্যবহার না করতো, তাহলে এই বিয়েটা ভাঙা খুব কষ্ট হয়ে যেত। আর পরে আমরা পালিয়ে বিয়ে করলে তাতে বাপি আম্মুও খুব কষ্ট পেত। আজ এই কষ্টটুকু পেয়েছো বলেই সবাই সত্যিটা জানতে পেরেছে, আর তুমিও আমাকে হারাবার চিন্তা থেকে মুক্ত হয়েছো। প্লিজ জাইন, আর মন খারাপ করো না। এই কদিন আমিও নিচের সাথে অনেক লড়েছি, ক্লান্ত হয়ে গেছে আমার মনটা। কাল নতুন বছর শুরু হবে। আজ রাতে আমরা সবাই পুরনো এই বছরটাকে আনন্দের সাথে বিদায় দিই। সব দুঃখ, কষ্ট, আর্তনাদ, রাগ, অভিমান সব কিছু ভুলে গিয়ে নতুন করে নতুন বছরটা শুরু করি। যা পাইনি, যা হারিয়েছি সব নিয়ে মন খারাপ না করে নতুন করে স্বপ্ন সাজাই। বলো, রাখবে না আমার কথা, তোমার জেরিনের কথা? জেনকে খুব ভালোবাসি, তাই ওর ভালোবাসায় মাখানো কথা কি করে ফেলে দেব। খুব আপন করে জড়িয়ে নিলাম আমার বুকে। দুজনের চোখে ভালোবাসার অশ্রু ঝরছিল। ভালোবাসার মানুষকে পাবার জন্য কতটা পরিশ্রম, কষ্ট, কাঠখড় পোহাতে হয় তা শুধু সেই প্রেমিকগুলো জানে। জেনকে বললাম, আমি কখনোই আমার জন্য কিছু চাই না। যদি সম্ভব হয় তাহলে কিছু টাকা নাও তোমার বাপের থেকে, তারপর চলো আমরা কিছু পথ শিশুদের খাবার কিনে দিই, আর পারলে কিছু শীতার্ত মানুষের জন্য শীতের জামা কিনে দেই। আমাদের সমাজে যারা বিত্তবান শ্রেণীর মানুষ, তারা একটু চেষ্টা বা সদিচ্ছা প্রকাশ করলেই আমার মনে হয় আমাদের দেশের অসহায় দুস্থ মানুষের সংখ্যা একেবারে কমে যেত। প্রতি বছর সবাই যদি গড়ে 5টা পরিবারকে তাদের মুনাফা থেকে কিছু পরিমাণ টাকা সাহায্য করত, তবে এত মানুষ ঘর ছাড়া বাইরে কষ্ট করে রাত কাটাতো না। এছাড়াও আমাদের নিজেদেরও প্রতিদিন কত টাকা এদিক সেদিক বা বেহুদা কাজে খরচ করছি। তার থেকে কিছু টাকা দিয়ে যদি কোনো ক্ষুধার্ত পথ শিশুদের খাবার কিনে দেই, তবে তারা অনাহারে থাকতো না। শুধু নিজেদের একটু সচেতনতা আর তাদেরকে ভালোবাসার আগ্রহ মন থেকে এলেই সমাজটা আরো সুন্দর হতো। জেন আমার কথা শুনে খুব খুশি হলো। তারপর ওর বাবাকে গিয়ে বলল, বাপি, আমার একটা কথা ছিল। বলো মামনি। আজ যা হয়েছে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করো, তাতে তোমাদের আর তোমাদের মেয়ের জীবন বেঁচে গেছে। এই জন্য আর কাল নতুন বছর শুরু হবে,
সেই উপলক্ষে আমি আর জাইন কিছু পথশিশু আর অসহায় মানুষদের সাহায্য করতে চাই। আলহামদুলিল্লাহ, এটা তো খুব ভালো কথা। তো এবার কিছু টাকা দাও জলদি। কত টাকা লাগবে? তোমার বিবেক যা বলে তাই দাও। জেরিনের বাবা তার রুম থেকে 1000 টাকা দুটো বান্ডিল ধরিয়ে দিয়ে বলল, এখানে যা আছে তার সবটুকুই খরচ করে এসো, প্রয়োজন হলে বলো, আমি অ্যাকাউন্টে দিয়ে দেবো। আচ্ছা বাপি, আমি জাইন আর ফাতেমা যাচ্ছি, রাতে কথা বলবো। অতঃপর তিনজন বের হয়ে আগে শপিং করলাম নির্দিষ্ট মানুষের হিসাব করে। তারপর সেগুলো গিয়ে গাড়িতে তুলে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বিলিয়ে দিলাম। সবাই খুশি হয়ে মাথায় হাত রেখে জেরিনকে দোয়া করলো। আমি মনে মনে খুব খুশি হলাম। এক সময় আমিও কারো এমন সাহায্যের জন্য অপেক্ষা করতাম। তখন যদি জেরিনের সাথে পরিচয় হতো, তবে মায়ের চিকিৎসার জন্য খরচটা হয়তো ব্যবস্থা করতে পারতাম। তাহলে কাল নতুন বছরে মায়ের হাতে রান্না খেতে পারতাম। আনমনে ভাবছিলাম কথাগুলো, তখনই চোখটা ঝাপসা হয়ে গেছে। অসহায় মানুষের সাহায্য করে যতটা খুশি লাগে, তা 1000 টাকা রেস্টুরেন্টে গিয়ে খেলেও তত খুশি আর তৃপ্তি লাগে না। ভালো লাগছে এটা ভেবে যে আজ আমাদের জন্য কয়েকটি মানুষ শান্তির নিঃশ্বাস ফেলবে, হোক সেটা যতটুকু বা অল্প। ঘুরতে ঘুরতে বেশ রাত হয়ে গেছে। 10টার দিকে বাসায় ফিরে এলাম। ততক্ষণে ফাতেমা ঘুমিয়ে গেছে। ওকে বাইরে থেকে খাইয়ে দিয়েছে জেরিন। বাসায় গিয়ে ফাতেমাকে জেরিনের বিছানায় রেখে আমি আঙ্কেল আন্টিকে বলে রুমে চলে আসব। তখন জেরিন কেমন একটা দুষ্ট হাসি আর চোখ মেরে কি জানি ইশারা দিল। আমি না বুঝার ভান করে রুমে চলে এলাম। আঙ্কেল আর আন্টি নিজেদের রুমে গিয়ে বলল, তুমি কালই ওদেরকে সব বলে ঝামেলা শেষ করে দাও। বিয়ে জেনের সাথেই হবে। এমন ছেলে হাতছাড়া করতে পারবো না। যে নিজের জন্য না ভেবে অন্যের জন্য ভাবে, তার মনটা কত বড় তা দেখেছ। আমিও ভাবছি। আর হ্যাঁ, জায়েনকে ওর লক্ষ্যে পৌঁছে দিতে যাবতীয় সবকিছু আমার দায়িত্ব। জায়েনকে দিয়ে ওই ছেলের উচিত জবাব ফিরিয়ে দিব। আর তোমার কাজ, কাল মেয়েকে একটু জিজ্ঞেস করবে ওর ব্যাপারে। আচ্ছা করব, ওসব নিয়ে তুমি ভেবো না। আর হ্যাঁ, কাল আমরা সবাই ঘুরতে যাব, কেনাকাটা করব আমাদের সবার জন্য। আচ্ছা ঠিক আছে। আঙ্কেল আন্টি ঘুমিয়ে গেলে জেরিন আমার রুমে আসার প্রস্তুতি নিচ্ছে। ঠিক তখনই আমি ওর পেছন থেকে জড়িয়ে ধরে বললাম, চোরের 10 দিন, ফেরস্তের 1 দিন। আমার ঘরে চুরি করে আসো প্রতিদিন, আজ আমি তোমার মনের ঘরে ডাকাতি করতে আসছি। কি করতে পারো তা ভালো করে জানা আছে আমার, যত সব। তাই তো আজ বোঝাবো, তাইনি? তো কি বোঝাবেন জনাব? তাই তো আজ বোঝাবো জাইন কি পারে। ভালোবাসার সাগরে কি করে সাঁতার কাটতে হয় সেটাই শেখাবো। জেরিনকে কিছু বলতে সুযোগ না দিয়েই ওর ঠোঁটগুলো আমার ঠোঁটে চেপে ধরলাম, যেন 1000 বছরের ক্ষুধা জমে আছে দুজনার ঠোঁটে। সেই দ্বিঘিন্ন ক্ষুধা যেন আস্তে আস্তে সমস্ত শরীরে ছড়িয়ে গেল। একে অন্যের সাথে মিশে যেতে ইচ্ছা করছে। রুমের লাইটটা বন্ধ করে জেরিনকে সোফায় নিয়ে সারা শরীরে চুমু খেতে শুরু করলাম। আর সবটাই আমাকে ফিরে দিতে ব্যস্ত এই দুষ্টু জেরিন। পাওনা মেটাতে তাৎপর যেন দুজনেই। জাইন, এই কয়দিনের সব কষ্ট ভুলিয়ে আজ নতুন বছরের শুরুর আনন্দের সাথে আমাকেও খুশি করে দাও। সেই আনন্দ ভাগ করতে আজ তোমার কাছে এসেছি। রাত বাড়ার সাথে সাথে দুজনাতে মিশে গেলাম ভালোবাসার গভীর বন্ধনে। সারা রাত জেনের সাথে ভালোবাসার সাগরে ডুবেছিলাম। ভোর আবার একটু আগে আমার রুমে গিয়ে ফ্রেশ হয়ে নিলাম। পরদিন সকালে আঙ্কেলে বন্ধু এলো বিয়ের কথা পাকা করতে। কিন্তু আঙ্কেল আন্টির কোনো মত না থাকা সত্ত্বেও সহজে জানাতে সংকোচ করছে। ইতিমধ্যে জেরিন হাজির ওখানে, সাথে আমিও। আঙ্কেল বলল, দেখো, বন্ধু সম্পর্কে আরো মজবুত করতে চেয়েছিলাম। আর তোর ছেলে পড়াশোনা, ব্যবসা সব মিলিয়ে পছন্দ হয়েছিল শুনে, কিন্তু সেদিন সামনাসামনি দেখে বুঝলাম তোর ছেলেকে কাগজের শিক্ষা থাকতে পারে, কিন্তু বিবেকের শিক্ষা বিন্দুমাত্রও নেই। কি বলিস এসব? কি করছে আমার ছেলে? আমি কাকে আমার বাসায় রাখবো না রাখবো সেটা একান্তই আমার ব্যক্তিগত ব্যাপার। আর বিয়ে না হতেই বাবা ডাকটা খুবই অশোভনীয়। এতটুকু কমন সেন্স নেই। কাকে কতটুকু সম্মান দিতে হয় সেটাও জানে না। শোন, এই জায়েনকে আমি বস্তি থেকে আনিনি। আমার মেয়ে ওকে নিয়ে আসছে, কারণ আমার মেয়ে ওকে পছন্দ করে, ওর সাথে পড়ে। ওর কষ্টটাকে নিজের মতো করে অনুভব করতে পেরে ওকে আমার বাসায় এনেছে। ওর এতিম বোনটাকে নিজের বোনের মতো মানুষ করার দায়িত্ব নিয়েছে। সেই ছেলেকে নিজের পরিবারে এমন একজন মনে করি, আর ওকেই তোর ছেলে অপমান করলো। শোন, পোশাকে মানুষের ছোট বড় যাচাই করতে নেই, তার ব্যবহার মন মানসিকতা দেখে বিচার করতে হয়। সেটা তোর ছেলেকে বোঝাস। আমাকে ক্ষমা করে দিস, তোর উপকার সারা জীবন মনে রাখবো।
দোস্ত, আমার ছেলের পক্ষ থেকে আমি ক্ষমা চাচ্ছি, কিন্তু বিয়েটা ভেঙে দিস না প্লিজ। আমার ছেলেটা জানি কি করে বসে। কিছু করার নাই, আমার মেয়ের সুখ আমি নষ্ট করতে পারবো না। আর আরেকটা কথা শুনে রাখ, সবার সামনে বলি, তোরা যে ছেলেকে অপমান করেছিস, আমার মেয়ে বিয়ে সেই ছেলের সাথে দিব। আঙ্কেলের কথা শুনে রীতিমতো অবাক হয়ে গেলাম। উনি কি রাগের মাথায় এমন বলছে নাকি বন্ধুকে এড়ানোর জন্য এমন বলছে কিছু বুঝতে পারছি না। তারপর আঙ্কেল বলল, আমরা নিজেরা ঠিক করে রেখেছিলাম জাইনের সাথে বিয়ে দিব। জেইনের ঠিক তার পরের দিনই তুই এসে জানিয়েছিস। মনের বিরুদ্ধে গিয়ে তোর কথায় রাজি হয়েছিলাম, কিন্তু আল্লাহ যা করে তা ভালোর জন্যই করে। যাই হোক, তুই এখন আসতে পারিস, মেয়ের বিয়েতে দাওয়াত পেয়ে যাবি সময় মতো। আঙ্কেলের কথা শুনে তার বন্ধু ভাঙ্গা মন নিয়ে বিষণ্ণ চেহারায় বাড়ি ত্যাগ করলেন। জেরিন ওর আম্মুর বুকে লজ্জায় মাথা লুকালো। আমি হা করে দাঁড়িয়ে আছি। জেনকে ডেকে বললেন, আঙ্কেল, মামনি, আমরা যে সিদ্ধান্ত নিয়েছিলাম তা তোমাকে না জানিয়েই সেজন্য সরি। জাইনকে বিয়ে করতে তোমার কোনো সমস্যা নেই তো? জেরিন ওর আম্মুর কানে কানে বলল, আম্মু, আমি জাইনকে খুব ভালোবাসি, তুমি বাপিকে বলে দাও। জেরিনের আম্মু বলল, আলহামদুলিল্লাহ, তোমার মেয়ে রাজি। আলহামদুলিল্লাহ, তাহলে আর বাধা কিসের? আঙ্কেল এবার আমাকে ডেকে বললেন, বাবা জাইন, আমি জানি তুমি এমন ছেলে নাও যে আমাদের কথার বাইরে যাবে, তাই বলছিলাম কে কি বললো সেসবে কখনো কান দিও না। আমার মেয়ে যদি তোমাকে পেয়ে খুশি থাকে, তবে আমি ওর বাবা হয়ে ওর সুখটাকেই বেশি প্রাধান্য দেব। কারণ সংসার করবে তোমরা দুজন, সারা জীবন যার সাথে থাকতে হবে, সে যদি মনের মতো না হয় তবে সারা জীবন চোখের পানিতে ভাসতে হবে। টাকার পিছে দৌড়ে সারা জীবন পার করতে পারলে মনের সুখটাকে কেউ কিনতে পারবে না। আর আমি আমার মেয়ের সুখের জন্য যদি কিছু করতেই না পারি, তবে কি লাভ এত টাকা পয়সা ব্যাংকে ব্যবসা বাড়িয়ে? আমার মেয়ের জামাই হিসেবে আমার যা কিছু আছে সেসব আজ থেকে তোমার। আমার ব্যবসা বাণিজ্য যাবতীয় সব কিছু তুমি নিজের মতো করে দেখাশোনা করবে। আজ থেকে তুমি এতিম নও, তুমি আর 10 জনের মতো একজন। আমি শুধু আমার মেয়েকে হাসি মুখে দেখতে চাই। আঙ্কেল, আমার কিছু কথা আছে। হ্যাঁ, বলো। আপনার টাকা পয়সা, জমি জমা, ব্যবসা এসবের কোনো কিছু আমার দরকার নেই। আমি শুধু জেরিনকে চাই, ওকে নিয়ে সারা জীবন একসাথে থাকতে চাই, যেখানে শুধু ভালোবাসা থাকবে। আমাদের পড়াশোনা শেষ হলে আপনার অফিসে ছোট একটা চাকরি দিলেও আমার কোনো আফসোস থাকবে না। আমি নিজ থেকে কিছু করতে চাই। আপনার কষ্টের টাকা আমি সহজেই খরচ করতে চাই না। কখনো খুব দরকার হলে তখন সাপোর্ট দিন। কেউ যাতে বলতে না পারে আপনি আপনার জামাইকে কিছু না দিলে আমি কখনোই উঠতে পারতাম না। তাই আমি এবং আপনি কেউ যাতে সমাজে কারো কাছে ছোট না হই। আমাকে শুধু কিছু বছর সময় দিন। আমার বোনও আপনাদের মতো পরিবারের একজন হয়ে বড় হবে। ওর জন্য ভাই হিসেবে কিছু করা দরকার। আমি সারা জীবন আপনাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। আমি জানি বাবা, তুমি এমনটাই বলবে, আর এজন্যই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম তুমি একমাত্র পারফেক্ট আমার মেয়ের জন্য। কিন্তু যত জলদি সম্ভব তোমাদের বিয়েটা করিয়ে দেবো, তাতে অনেক সমস্যা থেকে নিস্তার পাবো। আমি আর কোনো ঝামেলা চাই না। আপনি যেটা ভালো মনে করেন আঙ্কেল। জেনুর আম্মুর আঁচলের নিচ থেকে আমার দিকে তাকিয়ে চোখ মেরে আবার মুখ লুকালো। তারপর আমি ওখান থেকে চলে গেলাম। জেনুর আম্মুকে বলল, তোমরা আমাকে একবার বললেও না। সারপ্রাইজ দিব ভাবছিলাম, কিন্তু আবার চিন্তাও হচ্ছিল তুমি আবার ওকে পছন্দ করো কিনা। আম্মু, একটা ছেলেকে ওর নিজ জায়গা থেকে আমার বাসায় এনে সকল সুযোগ সুবিধার মধ্যে রেখেছি, কেন এটাও কি বুঝলে না? কাউকে ভালো না বাসলে কেউ কারোর জন্য এত সব করে। এজন্য তো আমি তোমার বাপিকে বলেছিলাম জেনের সাথে বিয়ে দিতে। না হলে তোমার বাপের যে বুদ্ধি, তাতে আর তোমার বিয়ে ওর সাথে হতো না। কিন্তু তোমরা যখন ওই ছেলের সাথে আমার বিয়ে ঠিক করেছো, এটা শুনে ভেবেছিলাম বিয়ের দিন জাইনের সাথে পালিয়ে যাব, তবু ওকে বিয়ে করব না। আসলে মামনি, প্রতিটা বাবারই উচিত বিয়ের সময় তার মেয়ের মতামতকে প্রাধান্য দেওয়া। না হলে মেয়ের জন্য সুখ কিনতে গিয়ে টাকার মোড়ানো কষ্টকে কিনতে হয়। কিন্তু কিছু সময় পরিস্থিতি অনুকূল থাকে না, সেটাও মানি। আবার হুট করে কাউকে ধরে এনে বললেও তার সাথে বিয়ে দেওয়া যায় না। এজন্য সবার উচিত অন্তত একটা ভালো মনের ছেলেকে পছন্দ করা। তার টাকা পয়সা না থাকুক, কিন্তু একটা দামি মন থাকবে। ঠিক বলেছো বাপি, আমি জাইনকে এই জন্যই পছন্দ করি। ওর মনটা খুব দামি, আর যেখানে শুধু ও আমার জন্যই, ও আমাকেই শুধু ভালোবাসে। 2 দিন পর তোমাদের বিয়ে। এখন অনুষ্ঠান করব না, পরীক্ষা শেষ হলে তারপর করব। লাভ ইউ বাপি। আমার পাগলি মেয়েটা। জেরিন নাচতে নাচতে ওর রুমে গিয়ে খুশিতে নাচতে শুরু করলো।
আসলে যখন কেউ কাউকে ভালোবাসে আর তার পরিবারও তাকে মেনে নেয়, বিশ্বাস করো তখন ওই খুশির অনুভূতিটা কাউকে বলে বা লিখে বোঝানো যায় না। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তখন তারা। ঠিক জেরিনও সেই খুশিতে নাচছে। অবশেষে ভালোবাসার মানুষকে আপন করে পাচ্ছে জেরিন। দুদিন পর বিয়ে পড়ানো হবে, মাত্র হাতে গোনা কয়েকজন আত্মীয়দের সামনে রেখে। কাজে এসে অপেক্ষা করছে। জেরিনকে ওর আম্মু, খালা ওর কাজিনরা মিলে খুব সুন্দর করে সাজিয়েছে। কিন্তু জেরিন তো এমনিতেই পরীর মতো সুন্দরী, এর চেয়ে বেশি কিছু প্রয়োজন ছিল না। তবুও মেয়েদের একটা স্বপ্ন থাকে বিয়ের দিন সবচেয়ে বেশি সাজবে, একদম মনের মতো করে। ঠিক সেভাবেই ওকে সাজানো হয়েছে। জেরিন আমার জন্য নিজে পছন্দ করে একটা শেরওয়ানি কিনে এনেছে, আর ফাতেমার জন্য দামি একটা ফ্রক। জেরিন ফাতেমাকে কোলের ভেতর নিয়ে বসে আছে। ফাতেমাকেও সাজিয়ে দিয়েছে। এত সাজুগুজু করে ফাতেমা কাঠের পুতুলের মতো বসে আছে, যাতে ওর সাজুগুলো নষ্ট না হয়, যাতে ওর সাজুগুজু নষ্ট না হয়। বিয়ে পড়ানো শুরু করবে এমন সময় আঙ্কেলের বন্ধু আর ছেলে এসে হাজির। তারা কি করে খবর পেল? নিশ্চয়ই কোনো পরিচিত মানুষের মাধ্যমে জেনে বিয়ে আটকাতে এসেছে। বন্ধু, আমার ছেলের জীবন এখন তোর হাতে। তোর মেয়ের বিয়ে যদি আমার ছেলের সাথে না দিস, তাহলে এখনই সবার সামনে বিষ খেয়ে যাবে। তাহলে